কেউ কেউ বলে দেখবেন যে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই সময় নাকি ছাদ ঢালাইটা দারুণ হয়। আবার কাউকে বলতে শোনা যায় যে এই বর্ষায় বাড়ি করলে কিন্তু একটা সুন্দর সুবিধা রয়েছে, রোজ রোজ কিন্তু আর জল দিতে হবে না। কারণ আমরা জানি যে বাড়ি করতে গেলে প্রচুর কিউরিং করতে হয়। এবার সব থেকে বড় ব্যাপার একটা জিনিস ভাবুন তো, এই বর্ষায় বাড়ি শুরু করলে সত্যি কি আমাদের লাভ হবে না অসুবিধাটা বেশি হবে, সে বিষয়টা আজকের ভিডিওতে একদম জলের মতো পরিষ্কার করে দেবো। আমি ইঞ্জিনিয়ার কিংস। প্রথমে একটা কথা বলি, যে কোনো কাজ করতে গেলে কোয়ালিটি মেনটেন হচ্ছে কি না সেটা আগে আমাদের যাচাই করতে হবে। ধরে নিন আমরা একটা বেসিক ডিজাইন করে দেখলাম যে একটা 2 তলা ফাউন্ডেশনের বাড়ি কি 3 তলা ফাউন্ডেশনের বাড়ি 5 ফুট কি 6 ফুট খুঁড়তে হবে। তো সেই অনুযায়ী আমরা ড্রয়িং করলাম এবং সেই ড্রয়িংটা মিস্ত্রিদেরকে প্রোভাইড করলাম। তারা দেখতে পাচ্ছে ড্রয়িংয়ে পরিষ্কার লেখা আছে যে 6 ফুট কি 7 ফুট ইঞ্জিনিয়ার খুঁড়তে বলেছে। কিন্তু দেখা যাচ্ছে তারা খুঁড়তে আরম্ভ করার পর দেখলো যে জল উঠছে, নিচে জল আছে। 3 ফুট খোঁড়ার পর দেখা যাচ্ছে ওয়াটার লেভেল তো বর্ষাকালে হাই থাকে, জল বেরিয়ে যাচ্ছে। তখন তারা কি বলবে কাস্টমারকে জানেন? হুবহু মিলে যায় আমার এই কথাগুলো। তারা একটাই কথা বলবে, এখন ওয়াটার লেভেল হাই রয়েছে, এর বেশি আমরা খুঁড়তে পারবো না, কাজ কী করে হবে, ইঞ্জিনিয়ারকে বলুন কীভাবে কাজ সম্ভব। তখন তারা পার্টিকে কনভিন্স করাতে চাইবে যে আর খোঁড়ার দরকার নেই, এখান থেকেই আমরা কিন্তু বেশ ঢালাই করে দিই। মারাত্মক বড় বিপদ হয়ে যেতে পারে। আপনার একটা ঋতু নির্বাচনের জন্য আপনি আপনার সারা জীবনের বাড়ির বেসটাকে মাত্র 3 ফুট গভীরতা পর্যন্ত খুঁড়ে ছেড়ে দেবেন। তাই এই বিষয়টা কিন্তু একমাত্র বর্ষাকালেই ঘটে। আমরা ইঞ্জিনিয়াররা প্রচুর পরিমাণে রাগারাগি করি এবং আমরা বলি যে আপনাদেরকে পাম্প নিয়ে আসতে হবে, মোটর দিয়ে জল ছেঁচে ফেলে দিতে হবে। তা সত্ত্বেও কিন্তু আপনাকে প্রপার ডিজাইনে যতটা খোঁড়ার ডেপথ অ্যাচিভ করার কথা বলা হয় সেটা করতে হবে। তার জন্য যা যা পরিপূরক ব্যবস্থা নেওয়া যায়, তাই সেটা একমাত্র অসুবিধাটা হয় বর্ষাকালে। এবার এমন একটা সিচুয়েশান যদি ধরে নিই যে বর্ষাকালে আপনি খুঁড়ে ফেলেওছেন, ঠিকঠাক সেই জায়গায় ওয়াটার লেভেল ডাউনও ছিল। এবার আপনারা আমার ভিডিও অনুসারে যেমন শিখেছেন 9 ইঞ্চি প্রথমে বালি ফেলতে হয়, তারপর ইটের 3 ইঞ্চি সোলিং করতে হয়, তারপর আপনারা সেখানে পিসিসি করে রেখেছিলেন। এবার পিসিসি করার পরের দিন রাত্রিবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, ঠিক যেমন ছবি চলছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন। সেখানে যদি কাদায় একদম ভর্তি হয়ে যায় চারপাশটা, তাহলে কি হবে? সেই পিসিসির উপর আপনি যদি খাঁচা বসান, তাহলে সেই রডে যদি কাদা লেগে যায় বা পিসিসির উপর যদি কাদা থেকে যায়, তাহলে আরসিসিটা যে মেন ঢালাইটা হবে তার সাথে পিসিসির কি কোনো ভালো বন্ডিং হবে? নট অনলি দ্যাট, এই সময় এটা কত বড় চিন্তার ব্যাপার। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তো আপনি যদি অফিসে চলে যান আর আপনার অবর্তমানে না থাকার সুযোগ নিয়ে যদি সেই সময় ফাঁকিবাজি দিয়ে ওই কাজটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়, তাহলে বাড়ির কি কোয়ালিটি সত্যি মেনটেন হয়? ভেবে দেখবেন, ভেবে দেখুন। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, আমি যদি এটাও ধরে নিই যে আপনি সেদিন দাঁড়িয়ে থেকে কাপড় ছেঁড়া দিয়ে পিসিসির নিচেটা পরিষ্কার করেছেন, এই অবস্থায় আপনি ঢালাই করছেন। এবার যেটা সব থেকে বড় ব্যাপার, 3 দিন 4 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, 5 দিন 6 দিন ধরে বৃষ্টি হচ্ছে, রড কিন্তু লাল হতে আরম্ভ করছে। আর তখনই আপনারা আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কথা বলছেন, দাদা রডের কালার চেঞ্জ হচ্ছে, কি করব, চিন্তায় পড়ে গেছি, এত টাকা দিয়ে বাড়ি নির্মাণ করতে নেমেছি, রড কি শেষে জং এসে গেল? এখানে বলে রাখি 2-5 দিন বৃষ্টিতে রড জং আসে না। রডের যেটা মরিচা, যেটা অ্যাকচুয়ালি ক্ষতিকারক, সেটা হচ্ছে রডে হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন হাতে বালির দানার মতো কিছু কণা হাতে চলে আসে, সেটাকে বলি ক্ষতিকারক ব্যাপার। তো এটাও তো একটা রিস্ক। ধরুন 10-15 দিন ধরে কাজটা থেমে গেছে কোনো কারণে, কাজ করতে করতে পাশের পার্টি অবজেকশন দিয়ে দিয়েছে, রডে জং আসছে, তো সেই রডগুলো কি ব্যবহার করতে পারা যাবে না? জং ছাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, যেমন ধরুন সিকা রাস্ট অফ 100, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি প্রোডাক্টটাকে ট্যাগ করে দেবো, আপনারা কিনতে পারেন। যদি টুকটাক লালচে দাগ এসে থাকে, এই কেমিক্যালটা কিনে এনে লাগিয়ে দিলে তারপর সেটাকে আপনারা ইউজ করতেই পারেন ওই রডটাকে, ঠিক আছে? এবার রডের ব্যাপারটা চলে গেল, কাজ আরম্ভ হলো। কাজ আরম্ভ হওয়ার সময় প্রথমেই যেটা বলে ভিডিওটা শুরু করেছিলাম, যে অনেকেই পাড়ার লোক, গ্রামের লোক, শহরের লোক বলে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে নাকি ঢালাই ভালো হয়। ফালতু কথা। অ্যাকর্ডিং টু দ্য কোড, আমি যদি একটা কথা বলি যে একটা ওয়াটার সিমেন্ট রেশিওর যে রেঞ্জ 0.45 থেকে 0.6 পর্যন্ত ধরে নেওয়া হয়, সেই ওয়াটার সিমেন্ট রেশিওটা আপনারা বুঝতে পারছেন না, তাই তো? একটু সহজ করে বলি, ধরুন 1 বস্তা সিমেন্টে যদি আমি M20 গ্রেড অফ কংক্রিটে কাজ করি, যেখানে 3 ভাগ পাথর, 1.5 ভাগ বালি, 1 ভাগ সিমেন্ট, অর্থাৎ 3-1.1, এই 1-1.3 এই রেশিওতে কাজ হচ্ছে। অনেক সময় কাজের সুবিধার জন্য বালিটাকে একটু বাড়িয়ে 2 করা হয়, সিমেন্টটাকে একটু বাড়িয়ে 1-এর থেকে একটু বেশি করা হয়, আলাদা ব্যাপার। সেখানে সাধারণত 0.45 থেকে 0.6, অর্থাৎ আমি যদি অ্যাভারেজে 0.5 ওয়াটার সিমেন্ট রেশিও ধরি, 0.5 মানে কত? 50 কেজির বস্তাকে যদি আপনি 0.5 দিয়ে গুণ করেন, 5-5-25, অর্থাৎ 25 লিটার কিন্তু জল লাগে 1 বস্তা সিমেন্টের মশলা মারতে গেলে।
এটা কিন্তু একটা অ্যাভারেজ স্টাডি থেকে বলছি, 22 লিটার থেকে 30 লিটারের মধ্যে ওয়ার্কেবিলিটি এবং পাথরের সাইজের উপর নির্ভর করে স্লাম টেস্ট করে আমরা কিন্তু এটা বার করে থাকি যে কতটা পরিমাণ জল দেওয়া। এবার ভেবে দেখুন, আপনি যখন মশলাটা মেখেছিলেন তাতে বালি, পাথর, সিমেন্ট এবং জল দিয়েই কিন্তু মশলাটা মেখেছিলেন। তারপর যখন আপনি মশলাটা ঢালতে যাচ্ছেন অর্থাৎ প্লেস করতে যাচ্ছেন, সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেল, জল অ্যাড হতে থাকলো। আপনার চোখের নিমেষের মধ্যেই দেখা গেল তাতে ওয়াটার, যেখানে 1 বস্তা সিমেন্টের মালে 25 লিটার জলের দরকার ছিল, সেখানে 40 লিটার জল ঢুকে গেল, মশলা হয়ে গেল পাতলা জলের মতো। তাহলে কি সিমেন্টটা প্রপার স্ট্রেংথ আনতে পারবে? কখনোই না। এই প্রবলেমটা একমাত্র বর্ষাকালেই হয়ে থাকে। তাই বর্ষাকাল যে সবসময় ভালো তা নয়। এবার যদি আমি বেস থেকে ঢালাই থেকে উঠে চলে আসি, কাদা ফাদা অনেক সময় পড়ে যায়, সেগুলোকে যদি ভুলে যাই, যদি ধরে নিই টাইপিং করার সময় কাদা ফাদা আপনি ভালো করে পরিষ্কার করেছেন, নিজের দায়িত্ব নিয়ে জলের প্রেশার দিয়ে রডকেও পরিষ্কার করেছেন, এবার প্রবলেমটা হয় ইট গাঁথার সময়। ভেবে দেখুন যে ইট গাঁথনিগুলো আমরা সুন্দর করে পয়েন্টিং করে করতে বলি, যদি দেখা যায় যে ধরুন আজকে সকাল 7টা থেকে বিকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা বা বিকাল 4টে পর্যন্ত একটা ভালো গাঁথনি হলো, পরের দিন বা গাঁথনিটা 5-6 ঘন্টা টেনে যাওয়ার পর রাত্রি 10টা থেকে বা রাত্রির 11টা থেকে ভোর 4টে পর্যন্ত বৃষ্টি হলো, কোনো প্রবলেম নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে গাঁথনিটা শেষ করতে না করতেই বৃষ্টি এসে গেল, আর প্রত্যেকটা জয়েন্ট যেগুলো আমরা ভালো করে পয়েন্টিং করতে বলি, যেমন ভিডিওতে দেখছেন, আর সেই জয়েন্টগুলো সব ধুয়ে চলে গেল, গাঁথনিটা বেকার হয়ে যায়। তাই এমন তো করা যায় না যে আপনি প্যান্ডেল খাটিয়ে দিলেন, হ্যাঁ, পুরো বিল্ডিংয়ের মাথায় একটা ছাতার মতো কভার করে দিলেন আর সুন্দর করে বাড়ি নির্মাণ করছেন, সেটা তো সবার পক্ষে সম্ভব নয়। আর তখন এই প্রবলেমগুলো হয় না, কিন্তু সেটা তো সবাই করতে পারে না। তাই জন্য অ্যাজ এ ইঞ্জিনিয়ার বর্ষাকালে কাজ করাটাকে আমরা কিন্তু খুব কঠিন বলে মনে করি। আর তাই জন্য সবাইকে সবসময় বলি বর্ষাকাল নয়, শীতকাল হচ্ছে কাজের উপযুক্ত সময়, যেটা আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত ধরে থাকি। কিন্তু সব তো এই নিয়ম মেনে কাজ করা যায় না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন, তাহলে কী বিষয় তাহলে বুঝতে পারছেন। নিচে পিসিসি করছেন, কাদার জল চলে এলো, তারপর ঢালাইতে জল পড়ে গেল, ওয়াটার সিমেন্ট রেশিও বেড়ে গেল, ক্ষমতা কম হয়ে গেল, লোহা জং ধরে যেতে পারে, টাইপিং করার সময় মাটি কাদা রডে লেগে থাকতে পারে, তাহলে রডের সাথে কাদা লাগলে বন্ডিং হবে কী করে, গাঁথনির সময় জয়েন্ট খুলে যেতে পারে। সব থেকে বড় সমস্যাটা এবার বলবো এবং ভিডিওটাকে শেষ করবো। একটু ভাবুন তো, কিছু বুঝতে পারলেন? এই যে বালিটা আপনারা রেখে দেন, সেই বালিটাতে সবসময় জল পেয়ে না বালির বাল্ক ফলন বেড়ে গিয়ে থাকে, অর্থাৎ আয়তনে বেড়ে যায়, ভেতরে ওয়াটার দ্বারা স্যাচুরেটেড হয়ে থাকে, অর্থাৎ তাতে প্রয়োজনে অতিরিক্ত জল থাকে। এবং সেই জলেতে আমরা যখন সিমেন্ট দিয়ে বাড়িটাকে মেশাই ইট গাঁথার জন্য, প্লাস্টার করার জন্য, তখন সেটাতে অলরেডি ভিজে থাকার কারণে জল তো আছেই, তারপর আমরা আবার জল দিই। এর ফলে দেখা যায় এত পরিমাণে জল হয়ে যায়, সেই জলের মশলা দিয়ে যদি আমি গাঁথনি করি, প্লাস্টার করি, সেই মশলার স্ট্রেংথ কিন্তু প্রচুর পরিমাণে কমে যায়। এইগুলো হচ্ছে বর্ষাকালের অত্যন্ত বাজে সমস্যা। তাই আমরা সবসময় বলি এগুলো থেকে দূরে থাকুন। ভালো বাড়ি নির্মাণ করতে গেলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন আর আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকুন। দেখুন, অনেকেই যারা ভিডিও দেখছেন বা এই ভিডিওটা শেষে হয়তো ভাবছেন যে ইঞ্জিনিয়ার স্যারের সাথে যদি ডাইরেক্ট কথা বলতে পারতাম বা কীভাবে যোগাযোগ করব। আমাদের এই যে ভিডিওটা চলে তার স্ক্রিনের এই কর্নারটাতে একটি নাম্বার দেওয়া থাকে, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ওখানে শুধু লিখতে হয় যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। মাত্র 100 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আমার সাথে ফোনে কথা বলা মানে কি, বাড়ি নির্মাণের বিষয়ে ডিসকাস করা, আলোচনা করা, বিভিন্ন ধরনের সাজেশন নেওয়া। কোনো সমস্যায় পড়ে গেছেন, রড বাঁধার বিষয়টা মিস্ত্রিরা বুঝতে পারছেন না, 1000-2000 টাকা দিয়ে ইঞ্জিনিয়ারকে ডাকতে পারছেন না, তৎক্ষণাৎ একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, মাত্র 100 টাকার বিনিময়ে সরাসরি ফোনে আমার সাথে কথা বলে জেনে নিতে পারবেন। এই সুবিধাটা আমি রেখেছি পশ্চিমবাংলার সমস্ত লোক, শুধু পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের যে কোনো ব্যক্তি এটা করতে পারেন। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কুমার কনস্ট্রাকশন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক যেটা পেজ রয়েছে কুমার কনস্ট্রাকশন, সেটা ফলো করতে পারেন। অনেকেই কুমার কনস্ট্রাকশনের সেম চ্যানেল লোগো এবং নাম ভাঙিয়ে কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। তবে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে 9933158899, এটা আমাদের ব্যক্তিগত নাম্বার। তাই অন্য কোনো নাম্বার থেকে কেউ যদি আপনাদেরকে বলে যে পেমেন্ট করুন, আমরা সার্ভিস দেবো, কুমার কনস্ট্রাকশন বলে সেটাকে যেন ভুল না করেন। আর এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে আমি ভিডিও সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনোদিন আর আমাদের ঠকাতে পারবে না। ভালো থাকবেন।